আমার গল্পের কালটা হচ্ছে 1912 সাল, তারিখ 14ই এপ্রিল। জায়গাটা আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি একটা জায়গা। যেহেতু জায়গাটা সমুদ্রের মাঝে, তাই গল্পের প্রয়োজনে একটা জাহাজের দরকার। আমার গল্পের জাহাজটির নাম সবার জানা, ইতিহাস প্রসিদ্ধ টাইটানিক। সিনেমাটা দেখেছো টাইটানিক? তবে গল্পের ব্যাপারটা কিন্তু সিনেমার সঙ্গে মেলে না। সিনেমার ব্যাপারটার সঙ্গে আসল গল্পটা কিন্তু অন্য তফাৎ আছে। এই জাহাজটার ওজন ছিল 46,000 টন। 1 টন মানে 1000 কেজি। জাহাজটা লম্বায় 892 ফুট, 1/6 মাইল। জাহাজটা চওড়ায় ছিল 92 ফুট। এত বড় জাহাজ এর আগে কখনো সমুদ্রে ভাসেনি। জাহাজটা ইংল্যান্ডের সাদাম্পটন বন্দর থেকে রওনা হয়ে আটলান্টিক পেরিয়ে হাডসন নদীর মুখে নিউ ইয়র্ক বন্দরের দিকে যাচ্ছে। আটলান্টিকের উভয় পারের বহু ধনী ব্যক্তি অনেক টাকা দিয়ে এই জাহাজে টিকিট কেটেছেন এত বড় জাহাজে সমুদ্র অতিক্রম করা সৌভাগ্য অর্জন করার জন্য। তারা তাদের ব্রিফকেসে প্রচুর ডলার এবং পাউন্ড নিয়েছেন এই প্রমোদ ভ্রমণে জাহাজে খরচ করবেন বলে। জাহাজটা যে মাঝি, মাল্লা, যাত্রীসহ 2203 জন লোক ছিলেন। জাহাজটা এত বড়, নৌস্থপতিরা গর্ব করে বলেছিলেন ভগবানও এই জাহাজ ডোবাতে পারবেন না। জাহাজটা এত বড় যে যাত্রীদের টিকিটের সঙ্গে জাহাজের ভেতরকার একটা নকশা দেওয়া হয়েছিল, যাতে ভেতরে চলাফেরা করতে গিয়ে কেউ পথ হারিয়ে না ফেলেন। দুর্ভাগ্যক্রমে 1912 সালের 14ই এপ্রিল জাহাজের ঘড়িতে যখন মাঝরাত্রি 12টা, তখন জাহাজটা একটা বিরাট হিমশৈলে ধাক্কা লাগলো। হিমশৈল জানো, যে সমুদ্রে যে বরফ ভেসে আসে, যার 1/7 ভাগ জলের ওপরে থাকে, 6/7 ভাগ জলের তলায় থাকে। এক ধাক্কায় জাহাজের ইস্পাতের চাদরের 300 ফিট চিরে গেল। বিপুলভাবে সমুদ্রের জল জাহাজে ঢুকতে শুরু করলো। জাহাজটাতে 17 জন ইঞ্জিনিয়ার ছিলেন। তাদের হাতে যতগুলো পাম্প ছিল তা দিয়ে তারা নলচৌবাচ্চার অঙ্কের মতো জল ছেঁচে বার করার চেষ্টা করলেন। কিছুক্ষণ লড়াইয়ের পর তারা বুঝলেন যে এই অসম লড়াইতে জিতবার কোনো সম্ভাবনা নেই, জাহাজ ডুবি অবশ্যম্ভাবী। সে যুগে জাহাজে যত লোক থাকতো, এইরকম দুর্ঘটনা ঘটলে সবার জন্য ভেলা নৌকো থাকতো না। জাহাজের সঙ্গে সমানুপাতিক হারে কিছু নৌকো থাকতো। এইরকম দুর্ঘটনা ঘটলে মেয়েদের আর শিশুদের ওই নৌকোয় যেতে দেয়া হতো, আর কিছু জায়গা থাকলে বৃদ্ধ লোকেদের কিছু আসন দেয়া হতো, আর বাকিদের বলে দেওয়া হতো মাঝ সমুদ্রে নিজের ভাগ্য নিজে বুঝে নাও। যে সমুদ্রে হিমশৈল ভেসে আসে তার তাপাঙ্ক কত অনুমান করতে পারো। সেই সমুদ্রে অতি বড় অলিম্পিক সাঁতারুরও নিজের ভাগ্য নিজের বেছে নেওয়ার পরিণতি কী হতে পারে সেটা কল্পনার ওপর ছেড়ে দেওয়া যেতে পারে। জাহাজটা 20টা ভেলা নৌকো ছিল। ক্যাপ্টেন নৌকো নামাবার নির্দেশ দিলেন। জাহাজ খালি করা একটা ড্রিল আছে, এই ড্রিলটার নামকে বলে বার্কেনের ড্রিল। সেটা আরেকটা জাহাজ ডুবির সঙ্গে কাহিনী। একটা জাহাজের নামে এই ড্রিলটা চালু হয়েছিল। মেয়েরা এবং উইমেন এবং চিলড্রেন ফার্স্ট, এই ছিল জাহাজ খালি করার নিয়ম। নৌকো জাহাজ খালি করা শুরু হলো। সৌভাগ্যক্রমে মার্কনি সাহেবের সদ্য আবিষ্কার করা বেতার জাহাজে লাগানো শুরু হয়েছিল। টাইটানিকে কিন্তু বেতার ছিল। ক্যাপ্টেন নৌকো নামাবার নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন বেতারে বিপদজ্ঞাপক সংকেত পাঠাতে। কেউ জানো বেতারে বিপদজ্ঞাপক সংকেত কি দেয়া হয়? 3টে শব্দ দিয়ে। কেউ জানো? কেউ? SOS। পুরো কথাটা সেভ আওয়ার সোল। ক্যাপ্টেন বিপদজ্ঞাপক সংকেত SOS পাঠাবার নির্দেশ দিলেন। পৃথিবীর ইতিহাসে প্রকৃত নৌ দুর্ঘটনার পরে এই প্রথম SOS সিগন্যাল পাঠানো হলো বেতারে। সবচেয়ে কাছে যে জাহাজটা ছিল 58 মাইল দূরে, তার নাম কার্পেথিয়া, ক্যাপ্টেনের নাম আর্থার রোস্টন। সেই জাহাজটা যাচ্ছিল উল্টো দিকে। সেই জাহাজের ক্যাপ্টেন যখন বেতারে এই বিপদজ্ঞাপক সংকেতটা তার কাছে পৌঁছলো, SOS, তিনি 2 মিনিটের মধ্যে নির্দেশ দিলেন জাহাজের মুখ ঘুরিয়ে অকুস্থলে চলতে। অঙ্ক কষে তারা দেখলেন 58 মাইল দূরত্ব যেতে তাদের 4 ঘন্টা সময় লাগবে। 4 ঘন্টা জাহাজ চালাবার ফাঁকে ফাঁকে তারা জাহাজটাকে সাজিয়ে নিলেন। এই নৌ দুর্ঘটনার পরে এতগুলো মানুষকে ঠান্ডা জল থেকে উদ্ধার করার পর তাদের শুশ্রূষার কাজে
খাবার ঘরগুলোকে পরিণত করা হলো ফার্স্ট এড সেন্টারে। ডাক্তার, নার্স, যাত্রীদের মধ্যে, মাঝি মাল্লাদের মধ্যে এবং যাদের ফার্স্ট এডের ট্রেনিং ছিল তাদের সকলকে ডেকে এই ঘরের দায়িত্ব দেওয়া হলো। তোমাদের কারোর ফার্স্ট এডের ট্রেনিং আছে? কেউ ফার্স্ট এড জানো? জানো? তাহলে তোমরা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ লোক। এই সমস্ত সময় কিন্তু ফার্স্ট এড জানা লোকেদের ভীষণ দরকার হয়। জাহাজের যাত্রীদের থেকে উদ্বৃত্ত কাপড় চোপড় কম্বল সংগ্রহ করা হলো। জাহাজের ভাড়ার থেকেও কিছু কম্বল সংগ্রহ করা হলো, কারণ জল থেকে তোলার পরে এইসব জিনিসেরই দরকার হবে। ঠাকুর চাকর যারা ছিলেন তাদের রান্নাঘরে গিয়ে গরম চা, কফি, স্যুপ তৈরি করার নির্দেশ দেওয়া হলো, কারণ বরফ গলা জলের মানুষদের উদ্ধার করার পর এই জিনিসগুলোরই দরকার হবে। 4 ঘন্টা নিকষ কালো আকাশের তলা দিয়ে বরফের মধ্যে পথ করে কার্পেথিয়া যখন অকুস্থলে পৌঁছলো ভোর 4টে, শুক তারাটা অস্ত যাচ্ছে, পৌঁছে তারা দেখল 46,000 টন টাইটানিকের চিহ্ন মাত্র নেই, তলিয়ে গেছে আটলান্টিকের অতল গহ্বরে। ইতস্তত বিক্ষিপ্ত 20টা ভেলা নৌকো ভেসে বেড়াচ্ছিল। তারা যখন একটা একটা করে নৌকোকে টেনে তুললো, তার থেকে মানুষদের নামিয়ে গুনে দেখলো তারা 763 জন মানুষকে উদ্ধার করেছে। টাইটানিকে মাঝি মাল্লা যাত্রী সহ কত লোক ছিল? 2203 জন। এই ব্রিফকেসে ডলার এবং পাউন্ড যাদের অত ছিল, ওই মাঝ সমুদ্রে কিন্তু ডলার এবং পাউন্ডের কিন্তু কোনো দাম ছিল না। মানুষের জীবনে কিন্তু এরকম অনেক মুহূর্ত আসে টাকার দাম কিন্তু যখন থাকে না, এই সময় কিন্তু প্রাণ বাঁচাবার জন্য ডলার পাউন্ড নয়, একমাত্র ওই জাহাজে একটা আসন দরকার ছিল বাঁচাবার। যারা পেয়েছিলেন তাদের মধ্যে 763 জন লোককে উদ্ধার করতে পারা গিয়েছিল। কিন্তু এই ঘটনার পাশাপাশি পৃথিবীর ইতিহাসে একটা কলঙ্কজনক কাহিনীর ইতিহাস আছে, যে কাহিনীটা না বলতে হলেই ভালো হতো, কিন্তু ঘটনা যখন ঘটে ইতিহাস তো তখন লেখা হয় না, ইতিহাস লেখা হয় তার বহুদিন পরে, এবং সেই ইতিহাসের মূল্যায়ন হয় আরও বহুদিন পরে। টাইটানিক যেখানে ডুবছিল তার থেকে 19 মাইল দূরে আরেকটা ছোট জাহাজ, ওজন তার 6,000 টন, নাম তার ক্যালিফোর্নিয়ান, আগেরটার নাম কার্পেথিয়া। এই জাহাজের নাম, ক্যাপ্টেনের নাম স্ট্যানলি লর্ড। এই জাহাজটারও বেতার ছিল, যার কানে বেতার যন্ত্র থাকার কথা তিনি যন্ত্র খুলে রেখে ঘুমোতে গিয়েছিলেন। জাহাজটাই বরফের মধ্যে পরিবৃত হয়ে ইঞ্জিন বন্ধ করে অপেক্ষা করছিল। ক্যাপ্টেন, মাঝি মাল্লারাও সবাই ঘুমোতে গিয়েছিলেন, তাই টাইটানিকের মরণ ডাকে দ্বিতীয় জাহাজের কেউ শোনেননি। কিন্তু টাইটানিক মহাসমুদ্রে অন্য পদ্ধতিতে সংকেত করেছিল, এই আশায় যদি এমন কোনো জাহাজ কাছে থাকে যার বেতার নেই, সে যাতে সাহায্যের হাত প্রসারিত করতে পারে। তারা আলো দিয়ে সংকেত করেছিল, সেই আলোর সংকেতকে বলে মোর্স কোড সিগন্যাল, যেটা খোলা সমুদ্রে 20 মাইল দূর থেকে দেখতে পাওয়া যায়। দ্বিতীয় জাহাজে কেউ এই আলোর হাতছানি টাইটানিক থেকে কেউ দেখেছিল কিনা আজকে জানার কিন্তু উপায় নেই। কিন্তু টাইটানিক আরেকটা পদ্ধতি অনুসরণ করেছিল, তারা 15 মিনিট পর পর আকাশে উড়নতুবড়ির মতো রকেট ফাটিয়েছিল। সেই রকেট খোলা সমুদ্রে প্রায় 25 মাইল দূর থেকে দেখতে পাওয়া যায়। তৃতীয় জাহাজে সবাই ঘুমোতে গেলেও এটি ছোট 13 বছরের ছেলে অ্যাপ্রেন্টিস, সে যুগে ছোট ছোট ছেলেদের জাহাজে একটা পকেট মানি এবং খাবারের বিনিময়ে ফালতু বা অ্যাপ্রেন্টিস হিসাবে চাকরি দেওয়া হতো। এই বাচ্চা ছেলেটির নাম গিবসন। তার ঘুমোবার জায়গা ছিল না, সে ডেকে শুয়ে ঘুমোবার চেষ্টা করছিল, তার ঘুম তার আসছিল না। সে কিন্তু ওই টাইটানিক থেকে ফাটানো রকেটগুলো দেখেছিল। সে গিয়ে তার ক্যাপ্টেনকে বলেছিল দূরে একটা জাহাজ রকেট ফাটাচ্ছে, বোধহয় বিপদে পড়েছে। ক্যাপ্টেন বলেছিলেন যাও গিয়ে দেখে এসো রকেটের ধোঁয়ার রং কী। সে ফিরে এসে বলেছিল ধোঁয়ার রং সাদা, অর্থাৎ বিপদ জ্ঞাপক সংকেত। ক্যাপ্টেন বলেছিলেন এত রাত্রিরে আর ঝামেলা করার দরকার নেই, সকাল হোক দেখা যাবে। পরদিন সকাল হলো ভোর 6টার সময়। এই জাহাজের সবাই ঘুম থেকে উঠলেন। যার কানে বেতার যন্ত্র থাকার কথা তিনি যন্ত্র পড়লেন। যন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সংকেত আসতে শুরু করলো। সেই সংকেত টাইটানিক থেকে আসা সংকেত নয়, সেই সংকেত কার্পেথিয়া থেকে আসা সংকেত। সেই সংকেতে তারা জানলেন টাইটানিক মাঝরাত্রে হিমশৈলে ধাক্কা লেগে তলিয়ে গেছে আটলান্টিকের অতল গহ্বরে। কার্পেথিয়া 58 মাইল দূর থেকে ছুটে এসে ভোর 4টের সময় 763 জন লোককে উদ্ধার করেছে। দ্বিতীয় জাহাজের ক্যাপ্টেন
যদি ওই অ্যাপ্রেন্টিস ছেলেটির কাছ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জাহাজ নিয়ে অকুস্থলে রওনা হতেন, তাহলে হয়তো 763 নয় 2203 জন মানুষেরই তারা প্রাণ বাঁচাতে পারতেন। কারণ 19 মাইল দূরত্ব যেতে তাদের মাত্র 1.5 ঘন্টা সময় লাগতো, আর টাইটানিক হিমশৈলে ধাক্কা লাগার পরে 2.5 ঘন্টা ভেসেছিল মহাসমুদ্রে, অর্থাৎ পুরো 1 ঘন্টা সময় থাকতো এই হতভাগ্য জাহাজের 2203 জন মানুষের প্রাণ বাঁচাবার জন্য। মানুষে মানুষে ধর্ম, বর্ণ, রাজনৈতিক মত, চামড়ার রং, ভাষা যত পার্থক্যই থাক না কেন, বোধহয় মানুষকে দুটো ভাগে ভাগ করা যায়। এক ভাগ মানুষ ওই প্রথম জাহাজের ক্যাপ্টেন আর্থার রোস্টনের মতো, যারা অন্য মানুষের বিপদের দিনে সাধ্যমতো সাহায্যের হাত প্রসারিত করতে পারেন, তারাই পারেন 763 জন মানুষকে উদ্ধার করতে। আরেক দল মানুষ দ্বিতীয় জাহাজের ক্যাপ্টেনের মতো, যারা অন্য মানুষের বিপদের জন্য সকাল হোক দেখা যাবে বলে এড়িয়ে গিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 1500 মানুষের প্রাণহানির কারণ ঘটাতে পারে। আমরা কিন্তু প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে কোনো না কোনো ক্যাপ্টেনের দলের লোক। কে কোন ক্যাপ্টেনের দলের লোক তা কিন্তু কোনো জনমত, গণমত, ব্যালট, মুদ্রাক্ষেপণ বা টস বা হাত তুলে নির্ণয় করা যায় না। আমাদের বিবেকই জবাব দিতে পারে আমরা অন্য মানুষের বিপদের দিনে কে কোন ক্যাপ্টেনের দলের লোকের মতো আচরণ করি।